গুড ইভিনিং টু অল। আচ্ছা, আজকে যিনি আমার সাথে আছেন তার পরিচয়টা দিয়েই আজকে সেশনটা শুরু করব। যার সাথে কথা বলতে চলেছি আমরা, বা এটা নিয়ে আমি আরো পরে বিস্তারিত বলবো। আজকের সিলেবাসটা একদম আমরা যেটা ক্যাপশনে দিয়েছি যে ফ্রম ক্লাসরুম সিলেবাস টু কমপ্লিট রোড ম্যাপ অফ ইউজিসি নেট। তো নেট বা এনইটি বা যে কোনো সেট হোক বা নেট হোক, সেই জায়গা থেকে আমরা কিভাবে এগোতে পারি, আর আমাদের সাবজেক্ট নিউট্রিশনকে নিয়ে কিভাবে আমরা পরবর্তীতে হায়ার স্টাডিজ করে সেই জায়গায় নিজেদের কেরিয়ার বিল্ড আপ করতে পারি, সেটা নিয়ে কথা হবে। কারণ নেট সেট নিয়ে অনেক রকমের কথা হয়, বা পিএইচডি যারা করতে চান তাদের নিয়ে আজকে আলোচনা। তো আজকে আমার সাথে যিনি আছেন তিনি নিজেও একজন রিসার্চ স্কলার। তো তাজ আজকে আমার সাথে আছে। ওয়েলকাম টু মাই শো, তাজউদ্দিন মন্ডল। ওর পরিচয়টা একটু দিয়ে দিই। ও নিজে অ্যাকচুয়ালি রিসার্চ স্কলার, অবভিয়াসলি জেআরএফ, নিজে একজন জুনিয়র রিসার্চ ফেলো অ্যাট সিএসআইআর সিএফটিআরআই, অর্থাৎ মাইসোরের আমরা যেটা জানি সিএফটিআরআই ইনস্টিটিউশনটা আছে, তার আন্ডারে ও এখন কাজ করছে, রিসার্চ করছে। এবং সেই জায়গা থেকে ওর পরিচয়টাও আরো নিজের প্রেজেন্টেশনের মাধ্যমে নিজের কার্যকারিতাটা বলবে, ওর কাজের জায়গাটাও বলবে, এবং খুব সম্ভবত নেট সেট জেআরএফ এর জন্য কোচিং দেয়। আর পরবর্তী ক্ষেত্রে যে কোনো স্টুডেন্ট যারা নেট সেটের জন্য প্রিপারেশন নেবে বা পিএইচডির জন্য নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চাইছো, তারা অবভিয়াসলি এই সেশনটা তাদের জন্য উপকারী হবে। তো ওয়েলকাম টু তাজ। তুমি অনেক স্বাগতম তোমাকে আমার শোতে। তো তুমি এবার তোমার জব টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো, তো তুমি স্ক্রিন শেয়ার করবে, সেই জায়গা থেকে শুরু করো। অল ওভার টু ইউ। Okay. Thank you, Tamanna Di. So first of all, I want to thanks again Tamanna Di for arranging this session. So basically আজকে যে ডিসকাশনটা হবে সেটা আমরা ডিসকাস করব যে পিএইচডি এর আগে যে আমাদের যে প্রিপারেশনটা নিতে হয় নেট এক্সামের জন্য, সেটার জন্য আমরা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারি। কারণ তুমি দেখেই যদি এখনকার সিনারিও যদি দেখে থাকো, এখনকার দিনে কিন্তু কম্পিটিশন লেভেল কিন্তু খুবই হাই। যদি প্রিভিয়াস কাট অফ দেখো বা এখন পিএইচডি অ্যাডমিশন পাওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে গেছে। তো একটা প্রপার গাইডেন্স খুব দরকার। শুধু যদি সিলেবাস তোমরা দেখে থাকো পেপার 1 বা পেপার 2 এর ক্ষেত্রে, তো একটা হিউজ সিলেবাস। তো অনেকেই পড়ে যায়। শুধুমাত্র পড়ে গেলেই হবে না, একটা স্ট্র্যাটেজিক্যালি একটা প্ল্যানিং ফলো করতে হবে। কারণ আমাদের একটা সার্টেন পিরিয়ডের পরে আমাদের একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের দরকার। তো আমরা সবসময় প্যারেন্টস এর উপর ডিপেন্ড থাকতে পারি না। ঠিক আছে, এবার তার জন্য কিছু ডিসকাশন আজকে আমরা করব। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে। শিওর, তুমি শুরু করো। হুম। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? স্ক্রিনটা কি শেয়ার হ্যাঁ, হয়েছে? দেখা যাচ্ছে, একদম আচ্ছা। দেখা যাচ্ছে। হুম, ওকে। এক সেকেন্ড। হ্যাঁ। আহ, হুম। তো আমি এটাই ফার্স্ট বলতে চাই যে এতদিন ধরে আমরা যেভাবে পড়ে এসেছি ট্র্যাডিশনালি, যে বিএসসি মানে তোমাদের এইচএস এর পর বিএসসি এমএসসি এগুলো করে এসেছি। তো এতদিন ধরে মাত্র আমাদের একটা পার্টিকুলার সিলেবাস বা কারিকুলাম ছিল যেগুলোকে আমরা ফলো করে এসেছি। তারপর একটা এক্সাম হতো, সেই এক্সাম দিয়েছি, সেখান থেকে একটা মার্কস পেয়েছি, ব্যাস একটা ডিগ্রি পেয়ে গেছি, ব্যাস হয়ে গেছে। কিন্তু যারা প্ল্যানিং করছো জেআরএফ এর জন্য বা ইন ফিউচার যারা রিসার্চার হতে চাও, তো তাদের জন্য কিন্তু এই পিএইচডি একটা জার্নি। ঠিক আছে, তো এখানে অনেক আপস এন্ড ডাউনস আসবে, অনেক অ্যাংজাইটি ডিপ্রেশন, এগুলো একটা লাইফের পার্ট হয়ে দাঁড়াবে। কিন্তু ফাইনালি যখন গিয়ে আলটিমেটলি আমরা যখন একটা রেজাল্ট পাবো, তখন নিজেকে একটা আনস্টপেবল লাগবে। কারণ সেই রেজাল্টটা বা সেই যে তুমি একটা কিছু ইনভেন্ট করে ফেলেছো, সেটার কিন্তু ডেটা এখনো পর্যন্ত পুরো ইউনিভার্সে এমন কেউ নেই যে মানে এমন কেউ নেই যে জানবে না। শুধুমাত্র একজন পার্সন আছে, যেটা ওয়ান অ্যান্ড অনলি ইউ। সেই মাত্র তুমি একজন মানুষ যে ওই জিনিসটা তুমি এক্সপ্লোর করে ফেলেছো। তো সেই যে খুশিটা,
সেটা কিন্তু মানে কারোর সঙ্গে শেয়ার মানে এত ফিলিংসটা সেটাই এমন যে বলে বোঝানোর মতো কিছু নেই। তো আমি আর বলে বোঝাতে পারছি না এটা। তো এই এই যে পুরো প্রসেস একটা, যে আফটার এমএসসি থেকে শুরু করে পিএইচডি অ্যাডমিশন, দেন 5 ইয়ার্স অফ ইওর পিএইচডি, দেন তারপরে তোমার আরো অনেক কিছু প্রসেস আছে। যদি কেউ চায় সেটা পোস্ট ডকের জন্য যেতে পারে, জবের জন্য অ্যাপ্লাই করতে পারে, অনেক ইন্ডাস্ট্রি থাকে, সেটা তোমার কাজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এটা নট জাস্ট এ ডিগ্রি, আমি এটাই বলতে চাই। ওকে, সো আমি এটাই বলতে চাই যে কেন তুমি নেট অ্যান্ড জেআরএফ এর জন্য পড়বে। তো আমি যেটা ফার্স্টেই বললাম যে পিএইচডি অ্যাডমিশন। ওকে, তো এখন যদি আমাদের সিলেবাস দেখা যায় বা এখন যে ইউজিসি যে গাইডলাইন্স, সেখানে কিন্তু একটা আলাদা ক্যাটাগরি অ্যাড হয়েছে, যেটা শুধুমাত্র অ্যাডমিশন টু পিএইচডি। ওকে, সো আগে ছিল আমাদের জেআরএফ আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই দুটোই ছিল। ঠিক আছে, এখন শুধু নতুন একটা অ্যাডিশন হয়েছে, যেটা হচ্ছে অ্যাডমিশন টু পিএইচডি অনলি। হুম, তো বেসিক্যালি এই আমাদের নেট উইথ জেআরএফ কেন ক্লিয়ার করতে হবে? তো নেট জেআরএফ ক্লিয়ার করার একটাই বেনিফিটস, অনেকগুলো বেনিফিটস আছে। তো তার মধ্যে একটা বেনিফিটস সব থেকে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়, কারণ অনেকেই থাকে যাদের হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটা ভালো নয়। ঠিক আছে, তো তাদের জন্য একটা 5টা বছর সেখানে ইনভেস্ট করা, ঠিক আছে, উইদাউট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, সেটা অনেকটা চাপ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে যদি জেআরএফ পাওয়া যায়, সেখানে একটা স্টাইপেন্ড পাওয়া যায়। ঠিক আছে, 5 বছরের জন্য একটা স্টাইপেন্ড পাওয়া যায়। সেটারও ভাগ আছে, আমি পরে গিয়ে ডিসকাস করছি, যে জেআরএফ এর সময় কিছু পাওয়া 37,000 অ্যারাউন্ড পাওয়া যায়। তারপরে এসআরএফ এ মানে লাস্ট 3 ইয়ার্স যেটা, সেটাতে অ্যারাউন্ড 42,000 এরকম কিছু একটা পাওয়া যায়। তো এটা তো থাকছেই। এবার আরেকটা প্রবলেম যেটা, যে যদি শুধুমাত্র আমরা নেট মানে যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এর জন্য এলিজিবল হয়, বা পিএইচডির জন্য শুধুমাত্র এলিজিবল হয়, সেক্ষেত্রে প্রবলেম হয়ে এটাই দাঁড়ায় যে অনেক ইউনিভার্সিটি থাকে বা অনেক ইনস্টিটিউট থাকে, সেখানে কিন্তু অনেকগুলো 2 বা 3টে রাউন্ডে কিন্তু ইন্টারভিউ হয়। ঠিক আছে, এবার যদি তোমার কাছে ফেলোশিপ থাকে নিজের একটা, তো সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজেস পাওয়া যায় কি, যে যেই ক্যান্ডিডেটের কাছে ফেলোশিপ আছে, তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া দেওয়া হয়। ঠিক আছে, তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো তোমরা 3জন বন্ধু আছো, একজন কোয়ালিফাই করেছে নেট উইথ জেআরএফ, মানে সে কিন্তু এলিজিবল জেআরএফ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, আর একজন কোয়ালিফাই করেছে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য, আর একজন কোয়ালিফাই করেছে অনলি অ্যাডমিশন টু পিএইচডি। ঠিক আছে, তো এবার তোমরা 3জনই হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতে গেলে, যেখানে হয়তো ইন্টারভিউ নেওয়া হচ্ছে তোমাদের পিএইচডি অ্যাডমিশনের জন্য। তো সেখানে অবভিয়াসলি যে জেআরএফ পেয়েছে, যার কাছে স্টাইপেন্ড আছে, যার কাছে নিজের ফেলোশিপ আছে, তাকে আগে প্রেফারেন্সটা আগে দেওয়া হবে। ঠিক আছে, কারণ কোনো ইনস্টিটিউট বা কোনো ইউনিভার্সিটি চাই না যে কোনো একটা ক্যান্ডিডেটকে স্পন্সর করি আমরা আমাদের নিজের প্রজেক্টের ফান্ড দিয়ে বা এরকম। ঠিক আছে, তো সেখানে অবভিয়াস কিন্তু যে জেআরএফ পেয়েছে তাকে কিন্তু আগে প্রেফারেন্সটা দেওয়া হবে। ঠিক আছে, তো এটা গেল একটা সেকেন্ড রিজন। এবার থার্ড রিজনে আসি আমি। থার্ড রিজন হচ্ছে যে অনেকেরই একটা স্বপ্ন থাকে যে জেআরএফ ক্লিয়ার করে বা আফটার পিএইচডি আমি হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারি, এরকম একটা অনেকেরই স্বপ্ন থাকে। তো সেক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে ওখানে আমাদের ডাব্লিউবি সিএসসি যেটা হয়, তো সেখানে একটা প্রোফর্মা আছে। ওখানে তোমার গ্রাজুয়েশন থেকে শুরু করে, সরি, তোমার হ্যাঁ গ্রাজুয়েশন থেকে শুরু করে পিএইচডি অবধি অনেকগুলো মার্কিং সিস্টেম আছে ওখানে। যে ধরো তুমি ব্যাচেলার ডিগ্রিতে হয়তো 60 to 70% পেয়েছো, 70 to 80% পেয়েছো, 80 to 90% পেয়েছো। তো সেখানে সেই অনুযায়ী একটা মার্কিং ক্যাটাগরি থাকে, যে 60 to 70% এর মধ্যে পেলে হয়তো 8, তারপরে 70 to 80% এর মধ্যে পেলে 9, তারপরে অ্যাবাভ 90% পেলে সেখানে হয়তো 10 দেওয়া হচ্ছে। তো এরকম কিন্তু মার্কিং সিস্টেম থাকে। তো সেক্ষেত্রেও যদি কোনো ক্যান্ডিডেট জেআরএফ কোয়ালিফাই করে থাকে, তো সেক্ষেত্রে তাকে 10-এর মধ্যে কিন্তু 10ই দেওয়া হয়। ঠিক আছে,
আবার অনেক ক্ষেত্রে যদি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পায়, তবে সেখানে 2 নম্বর কম এরকম কিছু দেওয়া হয়। তারপরে আরো অনেক নাম্বার থাকে, যেমন তোমার পার পেপার 2 মার্কস থাকে। তারপরে ইন্টারন্যাশনাল কনফারেন্স বা ন্যাশনাল কনফারেন্সের জন্য মার্কস থাকে। তো এই জিনিসগুলোতে অনেকটাই বেনিফিট পাবে যার জেআরএফ আছে, ঠিক আছে। তো এবার অনেকেরই কোশ্চেন থাকে যে পিএইচডি তো করব সেটা তো জানি, কিন্তু আফটার পিএইচডি কি করব আমরা? পিএইচডি তে তো 5 বছর অব্দি আমরা একটা ফেলোশিপ পাবো, তো সেটা নিয়ে আমরা চালিয়ে নিতে পারবো, তারপরে আমাদের কি হবে? ঠিক আছে, তো এবার এই কোশ্চেনের অ্যান্সারটা অনেকেই জিজ্ঞেস করে। তো আমি এটার অ্যান্সার, কারণ আমি এখনো নিজেই জেআরএফ, তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি যতদূর এখনো পর্যন্ত উপলব্ধি করতে পেরেছি যে এটা পুরোটাই ডিপেন্ড করে তোমার কাজের উপরে, যে কিরকম টাইপের তুমি কাজ করছো, আর কতগুলো পেপার আছে, পেটেন্ট আছে কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করছে। বা যেই পেপার তুমি পাবলিশ করছো সেগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর কতটুকু আছে, কতটা আছে, সেগুলোর উপর কিন্তু টোটালি ডিপেন্ড করে, ঠিক আছে। এবার আহ, ধরো আমাদের ক্ষেত্রে যেমন আমরা নিউট্রিশনের স্টুডেন্ট, এবার আমাদের ক্ষেত্রে কি হয় নিউট্রিশন স্টুডেন্ট ক্ষেত্রে, যে আমাদের যে সিলেবাসটা, যেটা যদি একটু ভালো করে আমরা অবজার্ভ করি, সেক্ষেত্রে দেখতে পাই আমরা কিন্তু আহ, অনেক রকমের সাবজেক্ট আমরা পড়ে থাকি, যেমন বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি থেকে শুরু করে পাবলিক হেলথ থেকে শুরু করে সমস্ত কিছু, সরি বায়োস্ট্যাটিস্টিক্স, কম্পিউটেশনাল বায়োলজি, তো এগুলো সবই আমরা পড়ে থাকি, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু এই নেট বা জেআরএফ যেটা হয়, সেটা শুধুমাত্র আমরা হোম সায়েন্সেই দিতে পারি। আরো দিতে পারি, যেমন আমরা আহ, তোমাদের যে সিএসআইআর এর যে ইউজিসি সিএসআইআর যে জয়েন্ট এক্সাম হয়, সেটাতেও আমরা দিতে পারি লাইফ সায়েন্সে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা যখন এই জেআরএফ ইন হোম সায়েন্স নিয়ে যখন ইন্টারভিউ দিতে যাই, তো সেক্ষেত্রে অনেকেই আমাদেরকে অ্যালাউ করে না, কারণ ভাবে যে আমরা হোম সায়েন্সের স্টুডেন্ট, সেরকম আমাদের কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নেই। যেটা আমার মনে হয় যে এটা আমাদের ড্রব্যাকস, কারণ আমাদের কলেজ বা ইউনিভার্সিটি গুলোতে খুব একটা বেশি আমাদের যে প্র্যাকটিক্যাল যে ক্লাসেস যেগুলো হয়, বা খুব একটা বেশি ফান্ড না থাকার কারণে ইনস্ট্রুমেন্ট সেট আপ যেগুলো হয়ে থাকে, সেগুলো থাকে না বেসিক্যালি। তো সেইগুলোর জন্য অনেক সময় আমাদেরকে পিছিয়ে যেতে হয় অনেক ইন্টারভিউতে, ঠিক আছে। তো এবার পিএইচডি যদি করে ফেলো একটু ভালো কিছু এরিয়াতে, রিসার্চ এরিয়া যদি তোমার ভালো হয়, সাবজেক্ট এরিয়া যদি কোনো একটু ট্রেন্ডিং টপিকে হয়ে থাকে, তো সেক্ষেত্রে অনেক অপরচুনিটিস আছে, লাইক তুমি পোস্ট ডকের জন্য যেতে পারো। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থাকে, তারা কিন্তু অনেক রিসার্চ যে অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে, বা যে স্কলার, সরি, যে সায়েন্টিস্ট, যে যে পোস্ট গুলো হয়ে থাকে, তারপরে আরো অনেক ধরনের এরকম পোস্ট অনেক অনেক আছে, তো সেগুলোতে অনেক অ্যাপ্লাই করা যেতে পারে। তাছাড়া আরেকটা, যখন এখন নতুন যে ট্রেন্ডিং যেটা, যে এন্টারপ্রেনারশিপ, বা তুমি একটা কিছু স্টার্ট আপ স্টার্ট করলে, এরকম করা করা যেতেই পারে, এরকম এগুলো একটা ইনোভেটিভ মাইন্ড বলা যেতে পারে, ঠিক আছে। তো অপরচুনিটি অনেক আছে, সেইগুলোকে ক্যাচ করতে হবে আমাদের। তো পুরোটাই ডিপেন্ড করছে আমাদের কতগুলো পেপার আছে, আমাদের কাজ কিরকম, আমাদের সাবজেক্ট অফ এরিয়া কিরকম, রিসার্চ অফ এরিয়া কিরকম, তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এবার এখানে যে স্লাইডটা আমি দেখাচ্ছি, এখানে মেনলি আমরা 3টে সাবজেক্টে কিন্তু এলিজিবল, ঠিক আছে, নেটের জন্য। তো ফার্স্ট যেটা আছে সেটা দেখো সিএসআইআর নেট, মানে এটা ইউজিসি প্লাস সিএসআইআর জয়েন্টলি কন্ডাক্ট করে। কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে লাইফ সায়েন্সে দিতে হয় এক্সামটা, ঠিক আছে। তো যেহেতু লাইফ সায়েন্সে আমাদেরকে দিতে হয়, আহ, তো এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হয়ে যায়, কারণ লাইফ সায়েন্স মানে ওর মধ্যে সমস্ত কিছু সাবজেক্ট আসছে, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, সমস্ত কিছু। তো সেক্ষেত্রে আমাদের একটু ডিফিকাল্টি হয়ে যায়, কারণ আমাদের সিলেবাসে থাকে কিন্তু আমরা ইন ডেপথ এগুলো পড়ি না। তো আহ, আমাদের বেটার হয় যে আমাদের হোম সায়েন্সেই দেওয়া। তো এবার সেকেন্ড অপশন যেটা বললাম, যে হোম সায়েন্স, যেটা সাবজেক্ট কোড 12, তো এটাতেই আমরা মেনলি ফোকাস করি। কারণ হোম সায়েন্সের যদি সিলেবাস তোমরা দেখো পেপার 2 এর ক্ষেত্রে, সেখানে ফার্স্ট যে দুটো ইউনিট আছে সেটা কিন্তু আমাদের নিউট্রিশন সাবজেক্ট রিলেটেড, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এগুলো নিয়ে, এগুলো আমরা অলরেডি পড়ে থাকি এমএসসি বা বিএসসি তে। তো এগুলো আমাদের কিছু প্রবলেম হয় না। তো এবার কিছু কিছু ইউনিট আছে যেগুলো আমাদেরকে নতুন করে পড়তে হয়, লাইক টেক্সটাইল আমাদেরকে পড়তে হয়, এক্সটেনশন এডুকেশন, এগুলো আমরা পড়ে এসেছি কিন্তু এতটা ইনডেপথ পড়ি না, যেহেতু
আহ, তারপরে তোমাদের আরো অনেকগুলো আছে, ইন্টেরিয়র ডিজাইনিং, তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিসার্চ তো পড়তেই হবে, সেটা পেপার 1 পেপার 2 এতেও আছে। তো এই গেল আমাদের হোম সায়েন্স। আর একটা সাবজেক্টে আমরা দিতে পারি এক্সাম, যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট কোড যেটা দেওয়া আছে 82, যেটা হচ্ছে সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ। তো এক্ষেত্রে আমরা দিতে পারি, এটার জন্য আমরা এলিজিবল কিন্তু। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে অনেক নতুন কিছু পড়তে হয়, কে পার্কের খুব ভালো করে পড়তে হয়। এই ক্ষেত্রে একটা প্রবলেম যে সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথের ক্ষেত্রে, যে এখানে আমরা যে স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো হয়ে থাকে সেগুলো পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এটাই বলবো, সাজেস্ট করতে চাই সবাইকে যে তোমরা হোম সায়েন্সের যে সিলেবাসটা একটু দেখো, তাহলে আমার মনে হয় যে হোম সায়েন্সের সিলেবাসটা অনেকটা আমাদের সাথে ফ্যামিলিয়ার। তো আমার মনে হয় যে হোম হোম সায়েন্সটাই ক্লিয়ার করা ইজি হবে। ঠিক আছে। তো এই হলো আমাদের কোন কোন সাবজেক্টে আমরা এলিজিবল নেট জেআরএফ এর জন্য। তারপর আসছি আমরা এজ লিমিটেশন। ঠিক আছে। তো অনেকে আরেকটা কথা আমি যেটা এখানে অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে উম, অনেকেই বলে যে লিমিট, যে আমাদের যে অ্যাটেম্প্ট থাকে না নেট জেআরএফ এর জন্য, সেখানে লিমিট আছে। তো এখনো পর্যন্ত কিন্তু কোনো গাইডলাইন্স নেই যে এখানে 3টে অ্যাটেম্প্ট আছে বা 3টে অ্যাটেম্প্টের পরে আর এক্সাম দেওয়া যায় না, এরকম কিন্তু কোনো রকম গাইডলাইন নেই এখন পর্যন্ত। তো আমি জানি না কিভাবে অনেকেই বলে, কিন্তু আমি কোনো রকম এরকম কিছু দেখতে পাইনি এখনো পর্যন্ত। যে লেটেস্ট গাইডলাইন্স আছে ইউজিসি নেট বা এনটিএর যে ওয়েবসাইটে, সেখানে এখনো পর্যন্ত এরকম কিছু মেনশন নেই। তো এই জিনিসটা মাথা থেকে তোমরা সরিয়ে দিতে পারো, এটা একটা মিস ইনফরমেশন আমি বলতে পারি। ঠিক আছে। তো এবার হ্যাঁ, এজ লিমিট আছে জেআরএফ এর জন্য শুধুমাত্র। সেটা এখানে দেখতেই পাচ্ছ যে 30 ইয়ার্স এর একটা এজ লিমিট আছে। সেটা শুধুমাত্র জেআরএফ এর জন্য। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোনো রকম এজ লিমিট নেই। আর যেটা অনলি অ্যাডমিশন টু পিএইচডি যে ক্যাটাগরিটা এখন নতুন অ্যাডিশন হয়েছে, সেটাতেও কোনো রকম কিছু এজ লিমিট নেই। তো 30 ইয়ার্স অব্দি কিন্তু আমরা যতবার ইচ্ছা ততবার কিন্তু আমরা এক্সামটা দিতে পারি। ঠিক আছে। তো এই যে যেটা বলছিলাম, যে ক্যাটাগরি, যেটা নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে, যেটা হচ্ছে অনলি অ্যাডমিশন টু পিএইচডি। তো বেসিক্যালি এখানে তিনটে, আগে দুটো ক্যাটাগরি ছিল, একটা জেআরএফ একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখন শুধু আরো একটা অ্যাডিশন হয়েছে, যেটা পিএইচডি অ্যাডমিশন। তো এখানে দেখতেই পাচ্ছ যে তিনটে ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। ক্যাটাগরি 1 যেটা আছে, সেখানে দেওয়া আছে যে অ্যাওয়ার্ড অফ জেআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এই ক্যাটাগরি 1-এ যারা কোয়ালিফাই করবে, তারা জেআরএফ এর জন্য এলিজিবল, মানে তারা একটা স্টাইপেন্ডও পাবে। তার সাথে সাথে যখন কোনো ইন্টারভিউ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, তখন কিন্তু তারা ইন্টারভিউ দিতে পারে। আর যখন হয়তো কোনো জায়গায় কোনো পিএইচডি অ্যাডমিশন হবে, সেখানে তারা অ্যাপ্লাইও করতে পারে। এবার হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে বলেছে যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু পিএইচডি। তো এক্ষেত্রে কি হয়, এখানে এই যে ক্যাটাগরি 2 আছে, এখানে কোনো রকম কিন্তু স্টাইপেন্ড পাওয়া যায় না। ঠিক আছে। স্টাইপেন্ড পাওয়া যায় না, কিন্তু তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। যদি কোনো পোস্ট বা ভ্যাকেন্সি বেরোয়, সেখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে। বা পিএইচডি তে কোনো যদি সেখানে অ্যাডমিশন নোটিশ বেরোয়, তাহলে কিন্তু সেখানে তারা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে। এবার হচ্ছে যে ক্যাটাগরি 3 যেটা আছে, যে অ্যাডমিশন টু পিএইচডি অনলি। তো এখানে দেখো, এখানে জেআরএফও পাবে না, মানে কোনো রকম কিছু স্টাইপেন্ডও পাবেন না। তার সাথে সাথে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল নয়, মানে কোনো জায়গায় ইন্টারভিউতেও বসতে পারবে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। তার সাথে সাথে শুধু একটাতেই এলিজিবল তারা, যে পিএইচডি অ্যাডমিশন। ঠিক আছে। যখন আমি ফার্স্টে যে এক্সাম্পলটা দিয়ে বললাম যে তোমরা 3 বন্ধু গেছো ইন্টারভিউর জন্য কোনো একটা ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে, তো আগে প্রেফারেন্স কাকে দেওয়া হবে? যে জেআরএফ উইথ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে কোয়ালিফাই করেছে, মানে যে ক্যাটাগরি 1 এর জন্য যে কোয়ালিফাই করেছে, সে কিন্তু আগে প্রেফারেন্স পাবে। ঠিক আছে। এবার নেক্সট স্লাইডে যেটা আমি বলতে চাই, যে এক্সাম প্যাটার্ন। ঠিক আছে। তো এখানে আমাদের দুটো পেপারে এক্সাম দিতে হয়, একটা পেপার 1, একটা হচ্ছে পেপার 2। তো পেপার 1 হচ্ছে আমাদের জেনারেল পেপার, যেটা সবার জন্য জেনারেল, মানে ইউজিসির যতগুলো সাবজেক্ট আছে ইউজিসির আন্ডারে, সবগুলোতেই কিন্তু এটা কমন, সবাইকে এই পেপারটা দিতে হয়। পেপার 2 হচ্ছে আমাদের নিজেদের সাবজেক্ট, যেটা হচ্ছে আমাদের হোম সায়েন্স। ঠিক আছে। তো এবার টোটাল 300 মার্কসের এক্সাম হয়। তো এখানে দেখতেই পাচ্ছি 100 মার্কস থাকে আমাদের পেপার 1 এর জন্য, অ্যান্ড 200 মার্কস থাকছে আমাদের
পেপার 2 এর জন্য। এবার টোটাল 150 কোশ্চেন থাকে আমাদের ক্ষেত্রে। তো পুরোটাই সিবিটি বেসড হয়, কম্পিউটার বেসড টেস্ট হয়, এনটিএ কন্ডাক্ট করায়। তো সেখানে টোটাল টাইম আমরা পাবো 3 আওয়ার্স। ঠিক আছে, টোটাল 3 ঘন্টা সময় পাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছি যে পেপার 1 এর ক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে টোটাল, পার কোশ্চেন 2 মার্কস। ঠিক আছে, আর পেপার 2 এর ক্ষেত্রে থাকে কোশ্চেন নাম্বার থাকে 100, এখানেও পার কোশ্চেন 2 মার্কস। আর টোটাল নাম্বার এখানে মার্কস দেখতেই পাচ্ছি যে 200 আর এখানে 100, তো ওভারঅল 300 আমাদেরকে এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো একটা অ্যাডভান্টেজ এখনো পর্যন্ত আমি এটাই বলবো যে এখনো পর্যন্ত কোনো নেগেটিভ মার্কিং নেই। যেমন সিএসআই এর ক্ষেত্রে একটা নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু ইউজিসি তে এখনো পর্যন্ত কোনো নেগেটিভ মার্কিং এখনো পর্যন্ত নেই। তো মেবি ইন ফিউচার আসতে পারে। সেই জন্য আমি বলছিলাম যে কম্পিটিশন লেভেল কিন্তু অনেকটা হাই হচ্ছে। তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটাও ওরা ইমপ্লিমেন্ট করবে, যে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা। ঠিক আছে, তো এটার জন্য বি প্রিপেয়ার্ড। যখন খুশি তারা কিন্তু এরকম কিছু চেঞ্জেস করতে পারে। ঠিক আছে, তো এবার এই পেপার 1 যেটা আছে সেটার আমি কিছু সিলেবাস সম্পর্কে ডিসকাশন করবো, পেপার 2 এতে কি কি থাকে, কোন কোন ইউনিট থাকে সেগুলো সম্পর্কে ডিসকাশন করবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা ট্রেন্ডিং কাট অফ এর। তো দেখতেই পাচ্ছ যে যেটা ইউজিসি নেট যেটা হয়েছিল জুনের 2024 অ্যান্ড ডিসেম্বর 2024 এর ক্ষেত্রে। তো এখানে দেখতেই পাচ্ছ যে যারা আনরিজার্ভ থাকে সেক্ষেত্রে জেআরএফ এর কাট অফ থাকে, কাট অফ ছিল 214। ঠিক আছে, তার মানে কাট অফটা কতটা ইনক্রিজ হয়েছে আগের থেকে। ঠিক আছে, তো এখন বিলো 200 ইমাজিন করাই যায় না যে আমার জেআরএফ ক্লিয়ার হবে। ঠিক আছে, কম্পিটিশন লেভেল খুবই হাই হচ্ছে। তো আগে যেটা ছিল যে 214 ফর JRF, then 188 for assistant professor and 166 for admission to PhD only. রিসেন্ট যে এক্সামটা হয়েছে সেটার ক্ষেত্রে কাট অফটা একটু কমেছিল, যে ক্ষেত্রে কিন্তু কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল সেটাও কিন্তু আমার মনে হয় যে একটু হার্ডই ছিল। ঠিক আছে, তো সেই জন্য হয়তো একটু কাট অফ লেভেলটা হয়তো একটু কমেছে, নাম্বারটা একটু কমেছে, সেটা এসে দাঁড়িয়েছে 204। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 180, পিএইচডি এর জন্য ছিল 158। তো এখান থেকে তোমরা একটা আইডিয়া পেতে পারো যে হোম সায়েন্সের কাট অফ কতটুকু যাচ্ছে এখন। ঠিক আছে, তো অ্যাবাভ 200 প্রত্যেকবারই থাকে এখন রিসেন্টলি, কারণ এখন সিলেবাস চেঞ্জ হয়েছে। তো কোশ্চেন প্যাটার্ন যদি তোমরা দেখতে চাও, প্রিভিয়াস এর কোশ্চেন পেপার খুলে তোমরা দেখবে কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। তো এই গেল আমাদের কাট অফ এর ট্রেন্ডিং। এবার যেটা বলছিলাম যে একটা স্টাইপেন্ডের যে অ্যামাউন্ট যেটা হয়ে থাকে, তো এটা মেনলি ইউজিসি আমাদেরকে 5 বছরের জন্য প্রোভাইড করে থাকে। তো সেক্ষেত্রে প্রথম 2 বছর আমরা জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করি। তারপরে লাস্টের 3 ইয়ার্স আমরা হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করি। জেআরএফ এর পরে মানে আফটার 2 ইয়ার্স আপগ্রেডেশন হয়, তারপরে এসআরএফ এ আমাদের কনভার্ট করা হয়। ঠিক আছে, তো যতদিন আমরা জেআরএফ আছি মানে জুনিয়র রিসার্চ ফেলো আছি, ততদিন অবধি কিন্তু 37,000 পার মান্থ ফেলোশিপ পাওয়া যায়। ঠিক আছে, আর আফটার 2 ইয়ার্স মানে আপগ্রেডেশন এর পরে যখন এসআরএফ হয়ে যাচ্ছি, তখন আমরা পাচ্ছি 42,000 এরকমই। ঠিক আছে, তাছাড়াও এইচআরএ পাওয়া যায়, মানে হাউস রেন্ট অ্যালাউন্সেস যেটা হয়, সেটা ডিপেন্ড করে যে তোমার সিটির উপরে। ঠিক আছে, কোন সিটি থেকে পিএইচডি করছো বা তার উপর ডিপেন্ড করে। সেটার অনেক ক্যাটাগরি আছে, 3টে, XYZ। তো সেটাও ডিপেন্ড করছে, এক্স যদি এক্স ক্যাটাগরি সিটি হয় তো সেক্ষেত্রে মনে হয় 27% এইচআরএ পাওয়া যায়, যেটা রিভাইজড পার্সেন্ট যেটা আমি বলছি 27%। মেবি ওয়াই ক্যাটাগরি হলে মেবি 18% পাওয়া যায়, জেড ক্যাটাগরি হলে 9%। ঠিক আছে, মানে টোটাল অ্যামাউন্টের 27%, 18% অ্যান্ড 9%। তাছাড়াও আর একটা পাওয়া যায় যেটা হচ্ছে কন্টিনজেন্সি। আমাদের হোম সায়েন্সের জন্য যেটা পাওয়া যায়, বা সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস, কারণ হোম সায়েন্স আমাদের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আন্ডারেই আসছে। তো এক্ষেত্রে আমাদের যে কন্টিনিউসিটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিউরিং জেআরএফ আমরা 10,000 পার ইয়ার পাই, আর ডিউরিং এসআরএফ
20,500 এরকম পার অ্যানুয়াল আমরা যেটা পেয়ে থাকি। ঠিক আছে, তো এই কন্টিনজেন্সির অ্যামাউন্টটা মানে তোমাদের খাতা পেন এইসবের জন্য তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তো এবার যেটা হচ্ছে আমি ডিসকাস করব আমাদের সিলেবাস নিয়ে, পেপার 1 এন্ড পেপার 2। তো পেপার 1 এর ক্ষেত্রে যেটা বললাম, এটা জেনারেল পেপার। এটা এটার জন্য আমাদেরকে একটু এফোর্ট দিতে হবে, একটু ভালো মতো পড়তে হবে। তো পেপার 1 এ যদি তোমরা এখানে অবজার্ভ করো, তো এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল 10টা ইউনিট আছে। তো এখানে এই যে ইউনিট গুলো, এগুলো সবই আমাদের কাছে নতুন। ঠিক আছে, মেনলি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয় তাদের কাছে এগুলো ইজি। ঠিক আছে, তো এই টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, রিডিং কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন সিস্টেম। তো এই হচ্ছে আমাদের 10টা ইউনিট। এবার এই 10টা ইউনিটের মধ্যে আমার আমার যতদূর মনে হয়, বা কোশ্চেন পেপার যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যদি সেলফ অ্যানালিসিস করো, তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে যে মেনলি টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, রিডিং কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ডেটা ইন্টারপ্রিটেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, এই জায়গাগুলো থেকে মোস্টলি এই জায়গাগুলোতেই কোশ্চেন আসে। ঠিক আছে, এবার যদি তোমরা কোনোদিন পেপার 1 খুলে দেখো প্রিভিয়াস ইয়ারে, সেখানে 5টা কিন্তু ডিআই থাকে। তো আমি কিছু স্ট্র্যাটেজি বলছি পেপার 1 এর ক্ষেত্রে। যে পেপার 1 এর ক্ষেত্রে ফার্স্টেই যদি কোশ্চেন পেপার গুলো, সেখানে দেখবে একটা বক্সের মধ্যে অনেকগুলো কিছু নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে, সেখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। তো এখানে 5টা কিন্তু থাকে, এটা কিন্তু কমন থাকে প্রত্যেকবারই, এটা কিন্তু চেঞ্জ করে না। ঠিক আছে, এই 5টা থাকবেই ডেটা ইন্টারপ্রিটেশন। তো এই 5টা যদি ডেটা ইন্টারপ্রিটেশন ঠিকঠাক করে নেওয়া যায়, তাহলে ইচ কোশ্চেন কিন্তু 2 মার্কস থাকছে। তো 5টা করে নিলে কিন্তু ইজিলি 10 মার্কস পাওয়া যায়। তো খুব একটা বেশি ডিফিকাল্ট কিন্তু এই ডেটা ইন্টারপ্রিটেশন দেয় না। এবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে যে আহ, কত টাইম। হ্যাঁ, টাইমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে মাত্র 3 ঘন্টা সময় পাওয়া যায় বোথ পেপারের জন্য, পেপার 1 এন্ড পেপার 2 মিলিয়ে কিন্তু টোটাল 3 ঘন্টা সময় পাওয়া যায়। তো টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে কেউ যদি ফার্স্ট পেপার স্টার্ট করতে চাই ফার্স্ট পেপার দিয়ে, তাহলে আমি বলবো যে যদি ম্যাথামেটিক্স ভালো লাগে, তাহলে এই ডেটা ইন্টারপ্রিটেশন দিয়ে স্টার্ট করতে। কারণ ডেটা ইন্টারপ্রিটেশন খুবই ইজি থাকে। আর 5টা যদি করে নিতে পারো, সেক্ষেত্রে ফার্স্টেই কিন্তু কনফিডেন্স লেভেলস অনেকটা কিন্তু হাই হয়ে যায়। ঠিক আছে, আর এইটা চেষ্টা করবে, আমি বলবো ডেটা ইন্টারপ্রিটেশনটা করার চেষ্টা করবে 10 থেকে 15 মিনিটের মধ্যে, তার বেশি টাইম দেওয়া যাবে না। ঠিক আছে, তো পুরো পেপার 1টা করতে হবে 1 আওয়ারের মধ্যে, মানে স্ট্র্যাটেজিক্যালি বলছি, কারণ ওখানে পুরো টাইমটা স্টার্ট হবে, 3 আওয়ার্স দিয়ে দেবে, ওখান থেকে রিভার্স ব্যাক হতে থাকবে টাইমটা। ঠিক আছে, তো সেরকম ভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য অনেক অনেক মক টেস্ট দিতে হবে, অনেক মক টেস্ট প্র্যাকটিস করতে হবে বাড়িতে। সেটার জন্য অনেক অ্যাপ আছে, আমি বলে দেবো। আমি একটা ডেমোও দেখিয়ে দেবো আজকে। হ্যাঁ, তো এই গেল আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন। তারপরে আমাদের টিচিং অ্যাপটিটিউড আছে, যেখানে আমরা যারা বিএড বা ডিএড করে, তারা অনেকটা এগুলোর সাথে রিলেট করতে পারবে। রিসার্চ অ্যাপটিটিউড আছে, কারণ আমরা রিসার্চের জন্যই এইগুলো পড়ছি, তো রিসার্চ অ্যাপটিটিউড আমাদের পড়তেই হবে। তো একটা বেনিফিট কি, যে পেপার 1 এন্ড পেপার 2 এর মধ্যে কিছুগুলো চ্যাপ্টার্স আছে যেগুলোকে কিন্তু আমরা কম্বাইন করে পড়তে পারি। ঠিক আছে, যেমন যেটা বললাম রিসার্চ অ্যাপটিটিউড, এটা কিন্তু আমরা কম্বাইন করে পড়তে পারি। কমিউনিকেশন আছে, যেটা কিন্তু বোথ পেপারই আছে, পেপার 1 এন্ড পেপার 2 এতেও আছে। তো এই চ্যাপ্টার গুলো যদি ভালো করে পড়ে নেওয়া যায়, তাহলে সেটা কিন্তু দুটো পেপারের জন্যই কিন্তু বেনিফিশিয়াল। তো এই গেল আমাদের পেপার 1। তাছাড়া ম্যাথামেটিক্যাল রিজনিং যেগুলো বললাম, যে অ্যাভারেজ আছে, রেশিও আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে। ঠিক আছে, কিছু নাম্বার সিরিজ আছে, তারপরে ডিকোডিং, কোডিং, এইগুলো আছে। তো এইগুলো আমাদেরকে পড়তে হবে। পিপল অ্যান্ড এনভায়রনমেন্টের জন্য আমাদেরকে কিছু লেটেস্ট কিছু বই পড়তে হবে, বা কিছু নিউজ পেপার আর্টিকেল, এগুলো আমাদেরকে পড়তে হবে। হায়ার এডুকেশন সিস্টেমের জন্য তাই আমাদের যে নতুন এডুকেশন পলিসি, সেখান থেকেই বেসিক্যালি যে কোশ্চেন গুলো থাকে, তো সেগুলো নিয়ে একটু ভালো মতো পড়লে কিন্তু এগুলো হয়ে যায়। এবার পেপার 1টা পুরোটাই ডিপেন্ড করছে যে তুমি কতটুকু টাইম দিচ্ছ, কতটুকু সময় দিচ্ছ প্র্যাকটিস করার জন্য, মক টেস্টের জন্য, তার উপরে ডিপেন্ড করছে। এই গেল পেপার 1। এবার আসছি আমি পেপার 2 এর ক্ষেত্রে। তো পেপার 2 এর ক্ষেত্রেও কিন্তু এখানে 10টা ইউনিট আছে আমাদের। ঠিক আছে, এখানে সেম। তো এখানে দেখতে পাবো ফার্স্ট দুটো যে ইউনিট আছে আমাদের, ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট। সেকেন্ড ইউনিট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। তো
এগুলো অলরেডি আমরা পড়ে এসেছি, এগুলো আমাদের নিজেদের সাবজেক্ট, ঠিক আছে, যেগুলো আমরা পুরো আমাদের বিএসসি এমএসসি তে এগুলো আমরা পড়ে এসেছি। তো এগুলো নিয়ে কোনো প্রবলেম আমার মনে হয় না যে সবাই ফেস করবে। তো এগুলোর জন্য আমাদের যে বিএসসি রিল্যাক্স মিট যে বই আছে, ফুড সায়েন্স, নিউট্রিশন সায়েন্স অ্যান্ড ডায়েটেটিক্স, তো এই তিনটে বই যদি আমরা খুব ভালো মতো পড়ে নিতে পারি তাহলে আর কোনো প্রবলেম হয় না। তার সাথে সাথে এখানে কিছুটা কমিউনিটি বেসড ও কাজ, কমিউনিটি বেসড কিছু কোশ্চেনও আসে। তো সেটার জন্য কে পার্ক তো যথেষ্ট, কে কে পার্ক বা সূর্য দাস যে বইটা আছে সেগুলো আমরা পড়তে পারি। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আরডিএ, ঠিক আছে, আরডিএ টা আমাদের খুব ভালো করে পড়তে হবে। সেখান থেকে অনেক প্রত্যেকবার কোশ্চেন থাকে, ঠিক আছে। তারপরে যেটা আমি বলবো যে টেক্সটাইল, টেক্সটাইল আমাদের জন্য একদমই নতুন। তো টেক্সটাইলটা আমার জন্য অনেক ডিফিকাল্ট লাগে। যখন পড়েছিলাম তখন অনেকটা আমার ডিফিকাল্ট লেগেছিল, কারণ টেক্সটাইলের সিলেবাস হিউজ, ঠিক আছে। তো টেক্সটাইলের এটা পড়ার জন্য আমাদেরকে কিছু ট্রেন্ড ফলো করতে হবে, ঠিক আছে, যে লাস্ট 3 or 4 ইয়ার্স এর মধ্যে যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেগুলো থেকে কিরকম কোশ্চেন এসেছে সেগুলো আমাদেরকে সেলফ অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে, তার বেসিসে আমাদেরকে পড়তে হবে। না হলে টেক্সটাইলের সিলেবাস অনেক হিউজ, এগুলো শেষ করা পসিবল হয় না। তো মাত্র 6টা মাস সময় পাওয়া যায়, কারণ প্রত্যেক বছরেই দুবার এক্সাম হয়। তো খুব একটা বেশি যে আমরা টাইম পাই সেরকম কিন্তু নয়, তার মধ্যেই আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। তো টেক্সটাইল একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে প্রায় 10টার মতো কোশ্চেন থাকে এখানে, ঠিক আছে, পেপার 2 এতে। তারপরে অ্যাপারেল ডিজাইনিং এর ক্ষেত্রেও সিমিলার এরকম 2 বা 3টে কোশ্চেন থাকে, যেটা আমরা টেক্সটাইলের সাথে মার্জ করে পড়াতে পারি। যেটা ইউনিট 5 আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড কনজিউমার ইউজেস, তো সরি ইস্যুস। তো এক্ষেত্রেও আমাদের অনেক কিছু পড়তে হয়, যেমন আমরা আমাদের কি কি রিসোর্সেস আছে সেগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, ম্যানেজমেন্টাল প্রসেস কি কি আছে, অনেক অনেক মডেল আছে, অনেক থিওরি আছে, সেগুলো আমাদেরকে পড়তে হয়। হাউজিং অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, এটাও আমরা কিন্তু এই টেক্সটাইল অ্যাপারেল এর সাথে মার্জ করতে পারি, ঠিক আছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট ইউনিট 7 যেটা আছে, চাইল্ড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। তো এইটা হচ্ছে আরো একটু ইম্পর্টেন্ট একটা ইউনিট। এখান থেকে কিন্তু অনেক থিওরি আছে, ঠিক আছে, অনেক অনেক মানে অনেক থিওরি। এখান থেকে মিনিমাম আমাদের 6টা বা 7টা কোশ্চেন এখান থেকে আমরা পাবোই, একদম কমন, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্যামিলি স্টাডিজ আছে, কমিউনিকেশন, যেটা আমরা পেপার 1-এও পড়লাম, পেপার 2-এতেও সেমই সিলেবাস, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা এক্সটেনশন ম্যানেজমেন্ট এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, এখানেও আমাদের এক্সটেনশন এডুকেশন সম্পর্কে পড়তে হয়। মেনলি যেগুলো আমরা কমিউনিটি বইয়ে যেগুলো পড়েছি সেরকমই আমাদের এগুলো পড়তে আমাদের খুব একটা ডিফিকাল্ট যে এরকম কিন্তু মনে হবে না, ঠিক আছে। তো পেপার 2 এর ক্ষেত্রে যেমন পেপার 1 এর আমি বললাম যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ফার্স্ট তোমরা স্টার্ট করতে বলো, পেপার 2 এর ক্ষেত্রেও সেম। পেপার 2 এর ক্ষেত্রেও একটা প্যাসেজ দেওয়া হয়, রিডিং কম্প্রিহেনশন, একদম শেষে থাকে, কোশ্চেন পেপারের শেষে একদম থাকে পেপার 2 এর ক্ষেত্রে। সেখানে হচ্ছে 10টা কোশ্চেন থাকে, ঠিক আছে, 10টা, জাস্ট যেগুলো আমরা পড়তাম আমাদের যখন ইংলিশ এক্সাম হতো এইচএস এ বা আমাদের মাধ্যমিকের সময়, তো সেই টাইমে আমরা একটা রিডিং কম্প্রিহেনশন থাকতো, সেখান থেকে সেটাকে পড়ে কিছু কোশ্চেন থাকতো, সেগুলোকে আমাদের আনসার করতে হতো। তো এখানেও সেম আমাদের, কিন্তু এখানে যে 10টা থাকে, আমি বললাম একটা কোশ্চেনের কিন্তু 2 মার্কস ক্যারি করে। তো 10টা কোশ্চেন যদি আমরা করে নিতে পারি সেখান থেকে আমরা 20 মার্কস কিন্তু পেয়ে গেলাম। মানে আউট অফ 200, পেপার 2 এর ক্ষেত্রে বলছি, আউট অফ 200 আমরা 10 মার্কস, সরি 10টা কোশ্চেন মানে 20 মার্কস আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো একদমই ইজি থাকে ওগুলো, রিডিং কম্প্রিহেনশন একদম লাইন টু লাইন তুলে কোশ্চেন দেয়, ঠিক আছে, যদি ভালো মতো করে রিডিং কম্প্রিহেনশনটা পড়া হয় ওটা কিন্তু 10টা কোশ্চেনই একদম ঠিকঠাক করে আসা যায়, ঠিক আছে। তো এটা একটা আমি বলবো বোনাস পয়েন্ট আমাদের জন্য। তো এটা গেল আমাদের পেপার 2 এর সিলেবাস। তো এখানে যেটা বললাম যে পেপার 1 এর ক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক, যেটা যেটা বললাম যে ডেটা ইন্টারপ্রিটেশন, সেখানে 5টা থাকেই থাকে, প্রত্যেকবার 5টা থাকে। তো ইচ কোশ্চেন 2 মার্কস, মানে 10টা মার্কস আমরা পেয়ে গেলাম। রিডিং কম্প্রিহেনশন, যেটা আমি বললাম যে এখানেও পেপার 1 এর ক্ষেত্রেও কিন্তু রিডিং কম্প্রিহেনশন থাকে, কিন্তু পেপার 1 এর যে রিডিং কম্প্রিহেনশনটা হয় সেটা একটু ডিফিকাল্ট হয়, মানে একটু বুঝে কোশ্চেনের আনসার করতে হয়, ডাইরেক্ট একদম লাইন টু লাইন তুলে এরকম কিন্তু কিছু কোশ্চেন দেয় না, ঠিক আছে। তো এটার জন্য একটু টাইম লাগে। তো আমি সবসময় বলছি পেপার 1টা একটু বেশি করে ফোকাস করতে, পেপার 2 আমাদের সাবজেক্ট আমরা করে নিতে পারবো। তারপরে রিসার্চ অ্যাপটিটিউড, এখানে অনেক স্ট্যাটিস্টিক্স থেকেও কোশ্চেন থাকে, সেগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। টিচিং অ্যাপটিটিউড, এগুলো আমাদেরকে পড়তে হবে, টিচিং যে মেথডস থাকে
টুলস থাকে সেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, কমিউনিকেশন আমাদেরকে ভালো করে পড়তে হবে, কমিউনিকেশনে কিছু মডেলস থাকে সেগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন দেয়, ঠিক আছে। আহ, তারপরে যেটা বললাম পেপার 2 এর জন্য যে স্কোরিং চ্যাপ্টার যেগুলো থাকছে, টেক্সটাইল একটা খুবই স্কোরিং চ্যাপ্টার, কিন্তু আহ, যে যদি একটা এই সিলেবাস এত বড় হিউজ সিলেবাস, এটা পসিবল নয় এত এত কিছু পড়া, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ইজিলি করা যায়, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে এই নেটের যে পড়া বা এর যে প্রিপারেশনের যে জার্নি, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট আমাদের এমএসসি বা বিএসসি থেকে। এখানে কিন্তু ওই মুখস্থ করা এই জিনিসটা চলে না, ঠিক আছে। এখানে আমাদের যদি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে সে কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কিছু বুকস যেগুলো আমি সাজেস্ট করতে চাই। তো পেপার 1 এর জন্য আমি বলবো যে কেবিএস মাদানের যে বইটা আছে পেপার 1 এর, সেটা তোমরা কিনতে পারো, কিন্তু লেটেস্ট এডিশন যেটা আছে সেটা একটু দেখেই কিনবে পেপার 1 এর জন্য, কেবিএস মাদান এনাফ। পেপার 2 এর জন্য তোমরা আরিহান্ট কিনতে পারো, অর ইউ ক্যান গো ফর দ্য ট্রুম্যানস, ঠিক আছে, যেটা তোমাদের ভালো লাগে। আরিহান্টও ভালো বই, ট্রুম্যানসও ভালো বই। তো পেপার 2 এর জন্য কিন্তু যখনই কিনবে এই জিনিসটা দেখে নেবে যে লেটেস্ট এডিশন আছে কিনা, ঠিক আছে। আরেকটা যেটা আমি সাজেস্ট করতে চাই যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। সব থেকে এফেক্টিভ জিনিস এটাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো কেউ যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার শুধুমাত্র প্র্যাকটিস করে যায়, আমার মনে হয় সে ইজিলি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে কাট আপটা থাকে সেটা ইজিলি ক্লিয়ার করে নিতে পারবে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। প্র্যাকটিস মানে এই নয় যে আমি কোশ্চেন পেপার খুললাম, তারপরে সেগুলোকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে তো সেখানের মধ্যে যে কোনো একটা চুজ করলাম, তারপরে দেখে নিলাম যে কত হচ্ছে স্কোর, সেটা কিন্তু নয়। 4টে অপশন থাকে সেখানে, যেটা কারেক্ট আনসার সেটা তো আমাকে পড়তেই হবে, সেলফ অ্যানালিসিস তো করতেই হবে। 4টে অপশনের সঙ্গে বাকি যে 3টে অপশন যে থেকে যাচ্ছে, সেই 3টে অপশনকেও কিন্তু আমাকে অ্যানালিসিস করতে হবে, যে ওই 3টে অপশন রিলেটেড আর কি কি টপিক আছে, আর কি কি সাব টপিক আছে, সেগুলো কিন্তু আমাকে পড়তে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলছি, লাস্ট 3 ইয়ার্স বা 4 ইয়ার্স এর যে কোশ্চেন পেপার, সেটাকে অ্যানালিসিস করতে হবে। সেটা যদি অ্যানালিসিস করতে পারে কেউ, তাহলে যে ট্রেন্ডিং মানে কোশ্চেন প্যাটার্নের যে ট্রেন্ডিং যেটা, সেটা কিন্তু ইজিলি তারা কিন্তু ফাইন্ড আউট করতে পারবে। আর ফাইন্ড আউট করে ফেললে এটাই হচ্ছে আমাদের কি পয়েন্ট, যদি কেউ ফাইন্ড আউট করে নিতে পারে তাহলে কিন্তু সে শুধুমাত্র প্রিভিয়াস এর কোশ্চেন পেপার পড়েই কিন্তু নেট যেটাকে বলি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটাকে বলি সেটাকে ক্লিয়ার করতে পারবে। কিন্তু জেআরএফ এর জন্য কিন্তু আরো একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। প্রত্যেকদিন একটা ফিক্সড টাইম আমাদেরকে ইনভেস্ট করতে হবে, সকালে হোক বা রাতে হোক। সেটার জন্য হয়তো তোমরা সকালের দিকে কেউ পড়তে পারে পেপার 1, বা রাতের দিকে পেপার 1 পড়তে পারে, যার যেটা পছন্দ। কিন্তু অ্যাটলিস্ট যারা এমএসসি স্টুডেন্ট তাদেরকে আমি বলতে চাই যে 3 to 4 আওয়ার্স যেন দেয় বোথ পেপারের জন্য, পেপার 1 বা পেপার 2, বা এরকম ভাবে ডিভাইডও করে নিতে পারো যে 1.5 আওয়ার তোমরা দিচ্ছ পেপার 1 এর জন্য, 1.5 আওয়ার তোমরা দিচ্ছ পেপার 2 এর জন্য। তো এইভাবে তোমরা ডিভাইড করে নিতে পারো। যাদের এমএসসি কমপ্লিট তাদেরকে আমি বলতে চাই যে অ্যাটলিস্ট 4 to 6 আওয়ার্স টাইম দিতে, ঠিক আছে। কারণ এমএসসি যারা পড়ছে তাদের কাছে অনেকটা টাইম থাকে এখনো পর্যন্ত এক্সাম ক্লিয়ার করার, কিন্তু আমি বলবো যে এমএসসি চলাকালীনই ক্লিয়ার করে নেওয়াটাই বেটার। কারণ তাহলে একটা একাডেমিক যে গ্যাপ যেটা থাকে সেটা আর হয় না, ঠিক আছে। তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও কিন্তু খুব ইম্পর্টেন্ট এন্ড খুব এফেক্টিভ। তো এই 3টে বই আমি সাজেস্ট করছি। একটা হচ্ছে পেপার 1 এর জন্য কেভিএস মাদান, পেপার 2 এর জন্য আমাদের আরিহ্যান্ড অর ট্রুম্যানস, এন্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য আর গুপ্তাস। কিন্তু প্রত্যেকটা দেখে নেবে কেনার আগে, অ্যামাজন বা ফ্লিপকার্টে এগুলো ইজিলি পাওয়া যায়। তো এগুলো কেনার আগে দেখে নেবে যে লেটেস্ট এডিশন কিনা, ঠিক আছে। তারপরে যেটা আমি সবাইকে সাজেস্ট করতে চাই যে কিভাবে নেট ক্লিয়ার করা যেতে পারে। তো এটাই বলবো যে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক অনেক মক টেস্ট দিতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আর প্রত্যেক দিন যে টাইম যেটা থাকছে সেটা কিন্তু মেনটেন করতে হবে, যে 1 আওয়ার আমি প্রত্যেক দিন পড়বো, সেটা শুধুমাত্র পেপার 1 এর জন্য। রাতে আমি পড়বো পেপার 2, সেটাও যেন মিনিমাম 1 ঘন্টা আমি দিতে পারি, ঠিক আছে। তো এই গেল আমাদের বলতে পারি একটা মান্ত্রা,
তো আরো একটা যেটা আমি অ্যাডিশন করতে চাই, মক টেস্ট কোথায় দেওয়া যায়? তো মক টেস্টের জন্য অনেকগুলো অ্যাপস আছে, সেগুলো তোমরা দেখতে পারো। খুব একটা বেশি নয়, সাবস্ক্রিপশন হয়তো মেবি 400 সামথিং 1 ইয়ারের জন্য। তো সেখানে তোমরা মক টেস্ট দিতে পারো, পেপার 1 পেপার 2 দুটোই অ্যাভেলেবেল আছে। তো আমি সাজেস্ট করবো যে টেক্সট বুক, ঠিক আছে, টেক্সট বুক খুবই ভালো একটা অ্যাপ, সেখান থেকে তোমরা পড়তে পারো। এখন রিসেন্টলি হোম সায়েন্সও অ্যাড করেছে ওখানে পেপার 2, তো পেপার 1 পেপার 2 দুটোই পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে, ওখান থেকে কোনো অসুবিধা হবে না। তো প্রত্যেকদিন আমাদেরকে যটাই কোশ্চেন হোক না কেন, 5টা কোশ্চেন হলে 5টা কোশ্চেন, 10টা কোশ্চেন হলে 10টা কোশ্চেন, 50টা হলে 50টাই কোশ্চেন কিন্তু আমরা প্র্যাকটিস করব। তার সাথে সাথে কিন্তু সেগুলোকে অ্যানালিসিস করতে হবে, যে সেগুলোর এক্সপ্লেনেশন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে নিজেদিকে। তো এই এই এগুলো আমি বলতে চাই যারা পার্টিসিপেন্টস আছে। আর আমি আরেকটা জিনিস আমি দেখাতে চাই, এক সেকেন্ড। আচ্ছা, আহ, তোমরা চাইলে এখানে এনটিএর ওয়েবসাইটে যেতে পারো। ওকে, তো এখানে গিয়ে আহ, যারা হয়তো একবারও এক্সাম দেয়নি তাদের এটা আমি দেখাতে চাই। আহ, ঠিক আছে, এখানে একদম বাট আমি সরি, হ্যাঁ এখানে দেখো, সরি এক সেকেন্ড, হ্যাঁ এখানে একটা লিংক আছে, মক টেস্টের লিংক। তো এখানে তোমরা যদি ক্লিক করো, এখানে এখানে এসে তোমরা যদি ইউজিসি নেট এটা যদি সিলেক্ট করো, এখানে পেপার যদি সিলেক্ট করো যে কোনো একটা হোম সায়েন্স, ওকে, তো হোম সায়েন্স আমি সিলেক্ট করলাম, পেপার 2 জুন 2019, মানে এটা একটা ডেমো, ঠিক আছে। তো এখানে এসে তোমরা একটা একদম যেভাবে এক্সাম হয় সেটা একটা ইন্টারফেস পেয়ে যাবে, ঠিক আছে, আমি স্টার্ট করে দেখাচ্ছি। তো এক্সাম হলে যখন যাবে এরকমই একটা ইন্টারফেস আসে প্রত্যেকবারে। তো এখানে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, তারপরে এরকম কিছু ইনস্ট্রাকশন থাকে, এগুলোকে ফলো করতে হয়। তো এরকম তারপরে প্রসিড করলে এরকম কিন্তু আসে। দেখো এখানে কিন্তু এরকম কোশ্চেন আসবে, এখানে যে টাইমটা যেটা বলছে এটা শুধুমাত্র পেপার 2 এর জন্য, সেই জন্য এখানে 2 ঘন্টা টোটাল টাইম দেখাচ্ছে, 2 ঘন্টা। তো এগুলো রিভার্স ব্যাক হচ্ছে টাইমটা। তো আমাদের ক্ষেত্রে কি হবে, পুরো 3 আওয়ার্স দেওয়া হবে, যেখানে পেপার 1 পেপার 2 দুটোই একসাথে থাকবে। তো এখানে ধরো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এখানে দেখতেই পাচ্ছ 100টা কোশ্চেন এখানে আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে এখানে কোশ্চেন, ধরো এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে, দ্য কনভার্সন রেশিও অফ বিটা ক্যারোটিন এন্ড ভিটামিন এ রেকমেন্ডেড বাই আইসিএমআর। তো এখান থেকে ধরো আমি যেটা মনে হচ্ছে যে আমি অপশন 2 সিলেক্ট করলাম, 2 সিলেক্ট করে এখানে সেভ করতে হয়, সেভ এন্ড নেক্সট। ঠিক আছে, তো সেভ এন্ড নেক্সট করলেই এখানে দেখবে একটা গ্রিন কালারের চলে আসে, ঠিক আছে, গ্রিন কালার মানে আমি এটা আনসার দিয়ে ফেলেছি, ঠিক আছে। তো এটা এটা কাউন্ট হয়ে হয়ে যাবে, ঠিক আছে, যদি তুমি ফাইনালি লাস্টে গিয়ে সাবমিট নাও করতে পারো, সেখানে গিয়ে কিন্তু কাউন্ট হয়ে যায়। তো এরকম করে করে আমাদের যে কোনো একটা কোশ্চেনে যেতে পারি, 19 কোশ্চেনে যেতে পারি, নাম্বার 20 কোশ্চেনে যেতে পারি, যেটা যেটা ইচ্ছা সেখানে আমরা কিন্তু যেতে পারি, 100 নম্বর কোশ্চেনে যেতে পারি। যেটা আমি বলছিলাম যে লাস্টের যে 10টা কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমাদের যে রিডিং কম্প্রিহেনশন যেটা যেটা থাকে সেখান থেকে থাকে। তো এটা অনেক আগেকার 2019-এর, তো সেই জন্য মেবি এখানে নেই, 5টাই হয়তো আছে এখানে। আহ হ্যাঁ 5টাই আছে, এটা একটা রিডিং কম্প্রিহেনশন যেটা বললাম। তো এখানে 5টা, কিন্তু এখন রিসেন্ট কোশ্চেন পেপার যদি তোমরা দেখো সেখানে কিন্তু 10টা 10টা কোশ্চেন থাকে। তো এরকম ভাবে ভাবে তোমরা সমস্তগুলো কোশ্চেন করবে, যখনই কোশ্চেন ধরো সিলেক্ট করে ধরো এখানে যেটা আছে এটা আমি অপশন 2 সিলেক্ট করলাম, তারপরে সেভ এন্ড নেক্সট করলাম। তারপরে এখানে ধরো এরকম সবই গ্রিন কালার হয়ে গেল, গ্রিন কালার মানে তুমি সমস্ত কিছু আনসার করে ফেলেছো, রেড কালার মানে এখনো পর্যন্ত তুমি আনসার করোনি, ঠিক আছে। আর এটা হচ্ছে মার্ক ফর রিভিউ, যেগুলো আছে মার্ক ফর রিভিউ যদি করে রাখো, যে পরে হয়তো তুমি দেখতে চাইছো যে টাইম আছে, আমি এটা পরে দেখবো, একটু টাইম লাগবে এই কোশ্চেনটা, যে আনসারটা সেটা আমাকে একটু ভাবতে হবে, তো সেটা তুমি মার্ক ফর রিভিউ করে রাখতে পারো। তো মার্ক ফর রিভিউ করে রাখলে ধরো আর টাইম নেই, হয়তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আছে, তখন হয়তো তুমি এখানে সাবমিট করে দিলে, তো সাবমিট যদি করে দাও সেটাও কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। তো এটা একটা বেনিফিটস। তো আমি বলবো যে এটা না করে সবাই যেন কিন্তু যে সেভ এন্ড নেক্সট করে, তাহলে কিন্তু এই গ্রিন কালারের যে সিম্বল সেটা কিন্তু দেখাবে। তারপর এখানে সাবমিট করলে, এখানে সাবমিট করে এখানে দেখিয়ে দিলে যে কতগুলো কোশ্চেন তুমি দেখিয়েছো, এখানে কতগুলো কোশ্চেন এখনো বাকি আছে, তো সেগুলো এখানে দেখিয়ে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো, যদি মানে যারা একবার এক্সাম দেয়নি, বা কিভাবে আমাকে ইন্টারফেস আসে একটা সিবিটি বেস এক্সাম কিভাবে দিতে হয়, এগুলোর জন্য কিন্তু তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো। তাছাড়াও যেটা আমি বললাম যে নেটের জন্য, তো এগুলো কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এই ছিল আমার আমার দিক থেকে ডিসকাশনের পার্ট, যেগুলো ছিল আমি ডিসকাস করলাম।
এবার কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো তোমরা, বা কমেন্ট সেকশনে গিয়ে বলতে পারো। হ্যাঁ, কোয়ারি তো কিছু আসেনি, তবে অনেকেই দেখেছে। যারা নতুন, তোমরা একেবারেই নেট সম্পর্কে আমরা সবাই জানি সাধারণত কি হয়, বাট অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। তো প্রেজেন্টেশনটা ভীষণ সুন্দরই ছিল। যারা একেবারেই এই জায়গাতে একদম প্রথম আসছো বা সেটা নিয়ে একটু ভয়ও আছে কিভাবে করবো, তা আজ কিন্তু ভীষণ ভালোভাবে বুঝিয়েও দিয়েছি যে তোমরা মক টেস্ট কিভাবে দিতে পারবে। তো সেই জায়গা থেকে আশা করি কারো অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি ইন পার্সন তোমরা কেউ যোগাযোগ করতে চাও, তো একদম তাদের সাথে কথা বলেই নেওয়া যায়। যে কেউ যারা স্টুডেন্ট আছো বা যারা এমএসসি পাস আউট বা ভাবছো নেটের প্রিপারেশন নেবে কিভাবে নেবে, সেই ব্যাপারেও কিন্তু তারা তোমাদের হেল্প করে দেবে। আর তুমি একটু তোমার সম্পর্কে বলো, কারণ পরিচয়ে আমরা সবাই তোমাকে কম বেশি সবাই চিনি অ্যাজ ইউ আর জেআরএফ। তো সেই জায়গা থেকে তুমি নিজেও অনেক পড়াশোনা করো, প্লাস তুমি নিজেও অনেক টিউশন অ্যান্ড গাইডেন্সটা দাও প্রচুর স্টুডেন্টকে। তুমি যদি তোমার সম্পর্কে একটু আমাদের সবাইকে বলো যে তুমি কিভাবে সবাইকে প্রিপারেশন দাও, বা তোমার সাথে যদি ইন ফিউচার কেউ কোনো স্টুডেন্ট যোগাযোগ করতে চায় বা পড়তে চায়, তাহলে তারা কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, একটু তুমি আমাদের সকলের সাথে শেয়ার করো। হ্যাঁ, তো আমি ফার্স্টে এটাই বলতে চাই যে আমি একটু ওদেরকে মোটিভেট করতে চাই। মানে আমাদের কি হয় যে আমাদের নিউট্রিশন যেহেতু ব্যাকগ্রাউন্ড থাকে, তো সেক্ষেত্রে আমাদের এটাই বলা হয় যে আমরা নাকি শুধু, আমাদের কুকিং সাবজেক্ট এটা, যে আমরা শুধু রান্না বান্না করি, এটাই আমাদের কাজ। কিন্তু মানে যারা এই কথাটা বলে তারা এটাও জানে না যে একটা কুক করতে গেলে সেখানে যে ইনগ্রেডিয়েন্টস লাগে, সেটা একটা প্রপোর্শন বা রেশিও মেনটেন করতে হয়, একটা টেম্পারেচার মেনটেন করতে হয়, একটা টাইম মেনটেন করতে হয়, সেটা একটা কিন্তু সায়েন্স। তো আমি এটাই বলবো যে আমরা হোম সায়েন্স বলে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। যদি আমাদের জেআরএফ থাকে, যে কোনো ইনস্টিটিউটে গিয়ে আমরা কিন্তু অ্যাপ্রোচ করতে পারি। আমি নিজেই হোম সায়েন্স এক্সাম ক্লিয়ার করেছিলাম, জেআরএফ। তো আমারও ব্যাকগ্রাউন্ড কিন্তু এমএসসি, এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন। তো সেক্ষেত্রে কিন্তু আমি সিএসআর ইনস্টিটিউট কিন্তু যে ইন্টারভিউ হয়, সেটা কিন্তু আমি ক্লিয়ার করতে পেরেছি। সেটাই আমি বলছি যে এটা ভেবে শুধুমাত্র পিছিয়ে পড়লেই হবে না যে আমরা নিউট্রিশন স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে যে কোনো ইনস্টিটিউট, সিএসআইআর হোক, আইসিএমআর হোক, যেমন আমাদের আরো একটা ভালো ইনস্টিটিউট আছে আইসিএমআর এ9। তো সেখানে আমাদের শুধুমাত্র নিউট্রিশন রিলেটেডই কাজ হয়, তো সেটা আমাদের শুধু আমাদের স্পেসিফিক সাবজেক্ট এর একটা ইনস্টিটিউট। সেখানেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি জেআরএফ পেলে। সেন্ট জোনস ইনস্টিটিউট আছে ব্যাঙ্গালুরুতে, ওখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। সিএসআর এর অনেক ইনস্টিটিউট আছে, যেমন আমার ইনস্টিটিউট সিএফটিআরআই, সেখানেও কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে পারে। অনেকে নিউট্রিশন স্টুডেন্ট এখানে কাজ করে, আমি নিজে কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ড নিউট্রিশন কিন্তু আমি কাজ করি মাইক্রোবায়োলজি। ঠিক আছে? তো এটা পসিবল, যে কোনো ফিল্ডে যাওয়া পসিবল। তো একটু প্রবলেম হয়, কারণ আমাদের ক্ষেত্রে আমাদের ল্যাব ওয়ার্ক অনেকটা, আমরা এমএসসি বা বিএসসি তে ল্যাব ওয়ার্ক অনেকটা হয় না সেক্ষেত্রে, কারণ ইনস্ট্রুমেন্টাল সেট আপ থাকে না। তো এখানে এসে কিন্তু সমস্ত কিছু শেখা যায়, ডিটারমাইন থাকলে কিন্তু সবকিছু করা যায়। এবার আমি আরেকটা বলতে চাই, যদি কেউ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাই, তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে আমার সাথে। আমি হয়তো নাম্বারটা আমি শেয়ার করে দেবো, তাহলে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে যে কেউ। তো মেনলি আমরা উইকলি 2 টাইমস পড়াই, 2 ডেজ, মানে উইকেন্ডে মেনলি, স্যাটারডে সানডে। তো পেপার 1 পেপার 2 দুটোই পড়ানো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমাদেরকে সময় দিলে, এবং আমাদের যে বেসটা ক্লিয়ার করা খুব দরকার, যেমনটা আমি সব সময় বলি, যে এই যে তুমি যে মোটিভেশনটা দিলে, তার থেকে বড় ব্যাপার নলেজটা দিলে। এইটা আমাদের জন্য অনেকটা বড় বিষয়, কারণ সবে সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এবার বোধহয় কলেজে, এবং কলেজের ক্ষেত্রেও হবে, কারণ 12টাও শেষ হয়েছে। তো কোন সাবজেক্ট নেব, সেই জায়গা থেকে নিউট্রিশনটা কোথাও একটা গিয়ে দূরে পড়ে থাকে। এবং তারপর তুমি যেটা বলে, ঠিক তোমার কথা সূত্র ধরেই, যে এটা তো কোনো কাজেই লাগবে না, বাট আশা করি যারা এটা ফলো করছেন, আজকে শোটা পুরোটাই লাইভ সেশনে দেখানো হয়েছে এবং অন লাইভ আমরা দুজনেই ছিলাম। পুরোটা হয়তো সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং বুঝতে পারবে যে জায়গাটা কিন্তু খুব একটা ছোট বিষয় নয়, বা খুব হেলা ফেলার বিষয় নয়, কারণ জিনিসটা অনেক হিউজ। যখন আমরা পেপার 1 দেখছি এবং পেপার 2, সেই জায়গা থেকে কতগুলো বিষয় আসছে, আশা করি যারা সাধারণ দর্শক আছে তারাও দেখতে পাবে। তাহলে সাবজেক্টের গুরুত্ব ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, এটা একটি সাবজেক্ট। এবং
যারা মনে করেন যে এখানে আর কোনো জায়গায় নেই, স্কোপ নেই, তাদের ক্ষেত্রটাও আমি রং প্রুফ করব। আর যারা একাডেমিক্স নিয়ে এগিয়ে যেতে চায়, যারা নিজের স্বপ্নকে আমি বলবো একটা কোথাও গিয়ে অ্যাচিভমেন্ট নিতে চাইছো বা গোল সেটিং করে এগোতে চাইছো, তাহলে অনেক জায়গা খোলা আছে। তুমি একদম। নিউট্রিশনিস্ট হিসাবে প্রথম শুরু করো, কিন্তু তুমি যে ডক্টরেটও হতে পারো তার রাস্তাও কিন্তু খোলা আছে। তুমি কিভাবে ভাববে বা যারা স্টুডেন্ট তোমরা আছো আগামী দিনের, আমরাও একটা সময় স্টুডেন্ট ছিলাম, তো সত্যি কথা বলতে আমাদের হয়তো এত গাইডেন্স আমরা পাইনি। তুমিও একদম। বোধহয় এটাতে এগ্রি করবে, তার কারণ আমাদের হুম। সত্যি কথা বলতে এত গাইডেন্স আমরা পাই। তো আমি একদম। বেসিক্যালি পার্সোনালি খুব ভীষণ ভাবে চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেই সুযোগটা পায়, অন্তত গাইডেন্স টুকু পাক, যাতে তাদের স্বপ্নগুলোকে একটু অন্তত তারা রং করতে পারে। সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন, নট অনলি নিউট্রিশন। যেমন ও নিজে যে একটা কথা বললো যে আমার বেসিক সাবজেক্টটা আমরা ছিল মাস্টার্স আমরা নিউট্রিশনেই করেছি, কিন্তু আমরা এক একটা সাবজেক্ট চুজ করে নিয়েছি। যেমন আমি ডায়েটেটিক্সটাকে চুজ করেছি, ও কিন্তু তাজের কথা বলি, ও কিন্তু জেআরএফ কমপ্লিট করে আজকে রিসার্চ করছে। এখন কিন্তু ওর রিসার্চের দৌলতে ওকে মাইক্রোবায়োলজিতেও যেতে হয়েছে। তো ঠিকই আছে, হতেই পারে, এবং আমরা কিন্তু সুইচও করতে পারি, কিন্তু আমার সাবজেক্টের রুটটাকে যদি আমরা ধরে রাখি, সাবজেক্টকে যদি ভালোবাসতে পারি, তাহলে কিন্তু রাস্তা কিন্তু সামনে অনেক আছে। তো যেটা চুজ করবে তোমার সামনে কিন্তু অনেক পথ খোলা আছে, শুধু আমাদের একটু খুঁজে নিতে হবে। আর অলওয়েজ গাইডেন্সের জন্য তো আমি থাকবো। জেআরএফ এর জন্য, যে কোনো ধরনের পিএইচডি সাকসেসের জন্য কিন্তু কাজও থাকবে। যে কোনো ধরনের কোয়ারি যদি থাকে, আমি অলওয়েজ যেটা বলেছি অন লাইভও বলবো, যে অলওয়েজ আমি থাকবো, এবং কেরিয়ার কাউন্সেলিং এর সম্পর্কে যে কোনো ধরনের তথ্য আমি বা তার যে কেউ তোমাদের হেল্প করে দেবে। আশা করি সবার সেশনটা ভালো লেগেছে। আর তাজ, তুমি কি জেআরএফ এর এখন কোচিং দিচ্ছ বা আমাদের পিএইচডির জন্য কিছু পড়াচ্ছ, এখন কোচিং রাখো? একটা অনগোয়িং ব্যাচ এখন চলছে, কারণ ওদের রিসেন্টলি এক্সাম আছে। তো এক্সামের পরে আমি স্টার্ট করব ব্যাচ। এখন কোনো ব্যাচ এখন নিতে চাইছি না, মানে স্টার্ট করতে চাইছি না। বেশ, তাহলে যারা সবে সবে মাস্টার্স করছো বা যারা অনগোয়িং রয়েছে বা মাস্টার্স কোয়ালিফাই করে আপাতত ভাবছো কি করা যায়, তারা কিন্তু একটু জেআরএফ বা পিএইচডি দিকটা ভাবাই যায়, কারণ দুটো রাস্তায় খোলা আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো আছে, এছাড়া জেআরএফ, তারপর এসআরএফ আছে। তো অনেক রাস্তা খোলা, যে যেটাকে চুজ করবে সবার জন্য। সাবজেক্ট কিন্তু তোমাদের ওয়েলকাম অলওয়েজ করবে, তো তোমরা কিভাবে চুজ করবে দ্যাট অল আপ টু। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা ছিলে। আগামীতেও যারা দেখবে, পরবর্তী ক্ষেত্রে অনেকেই রেকর্ডেড দেখে এবং আমাকে অনেকেই কিন্তু ফিডব্যাক দেয় যে জায়গাগুলো অনেক ভালো লাগছে, এবং টপিক বিভিন্ন ধরনের আনার আমিও চেষ্টা করি। এবং যারা দর্শক আছেন তাদের থেকেও আমি বলবো, যে কোনো ধরনের সিনিয়র্স অর জুনিয়র্স যারা আমাকে একটু হলেও জানবেন বা চিনবেন, আমি টক শো উইথ তামান্নার মধ্যে দিয়ে এই সাবজেক্টটাকে এবং যে মিথ গুলো আছে সেগুলোকে ভাঙার চেষ্টা করি, সেটা একাডেমিক পারপাসেও হোক বা আমাদের ডায়েটেটিক্স ফিল্ডেই হোক। তো সবাইকে ধন্যবাদ যারা অলওয়েজ সাথে থাকেন, কারণ সময়টা অনেকটাই দেন এবং সেটাই অনেক আমাদের কাছে। তো তাজ, তোমাকে একটা স্পেশাল থ্যাঙ্কস আমাদেরকে এই সাবজেক্টটার বিষয়ে আরো বিশদে জানানোর জন্য। মানুষের মনে যে কোয়ারি এবং ভয় দুটোই থাকে, তো সেটা মনে হয় আমরা দূর করতে পেরেছি সামহাও। আর ওর ব্যাচ কিন্তু অনগোয়িং থাকবে। পরীক্ষা শেষ হওয়ার পর ওর সাথে সবাই যোগাযোগ করতে পারো, তো ও তোমাদেরকে নিশ্চয়ই গাইড করে দেবে। অ্যান্ড বাকি যে কোনো ধরনের গাইডলাইন্স এর জন্য আমি অলওয়েজ থাকবো। আর সবাইকে ধন্যবাদ। তিয়াশাও জয়েন করেছে, তুমিও দেখে নিও, কারণ তিয়াশাও আগের দিন আমি ওর সাথেই কমপ্লিট করলাম। আর এটা নিয়েই বললাম যে নিউট্রিশন হিসাবে আমাদের, নিউট্রিশন আমাদের ফাদার বা নিউট্রিশন আমাদের মা বলতে পারি। যে জায়গা থেকে আমরা এক একটা রাস্তা প্রত্যেকে ধরে নিই এবং সেই জায়গায় কিন্তু কেরিয়ার তৈরি করি। আর ভালোবাসাটা রাখতে হবে, সাবজেক্টের প্রতি দায়বদ্ধতা, ডিসিপ্লিনড হতে হবে, তবে কিন্তু সাকসেস নিশ্চয়ই আসবে। থ্যাংক ইউ সো মাচ তাজ। তুমি খুবই ভালো থেকো, তোমার আগামী দিনের সাফল্য কামনা করি। তুমি আরো অনেক বড় হও রিসার্চার হিসাবে, ভালো মানুষ হিসাবে, এবং আমাদের সকলকে সাহায্য করে যাও, এটাই কামনা করব। সকলের, থ্যাংক ইউ। সমস্ত স্টুডেন্টদের এবং সমস্ত মানুষের সুস্বাস্থ্য কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। আজকের শোটা শেষ করলাম, আগামী দিনে আরো নতুন কিছু শো নিয়ে নিশ্চয়ই আবারও আসবো। তো ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।